হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো গল্পটা হলো অশরীরী আত্মা। তো শোনো, গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুতোগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি। তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়েই আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডান হাত রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটা সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই এক ছুটে গেছে আমার গায়ের দিকে। ডান হাত রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজার ওপরে দেয়ালের বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পড়া সেনের বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির কাজে গা থেকে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলে ঠোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথায় মাফলারটা আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরও কয়েকবার আঙুলের ঠোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে। মনে হয় বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা পুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতে লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পড়েছেন? এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পড়েছেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপায় গলায় বলে উঠল, ও তুমি? তা এত রাতে অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথার মাংকি টুপি, পায়ে এক জোড়া ছালোটা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম। আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দাস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর বাজতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে পড়ে গেল। তখন উহ আহ কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশিই হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কিছু ফোন দিয়ে এঁটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে যায়। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিম শীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা দেখলাম। তারপর ভর তো কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছলো না। আমি সাইকেলটা দুহাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই একসময় আমাবস্যার ঘন কালো অন্ধকার পুরে ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না। বলে অশরীরটা বিকট হেসে বলল, তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর ভীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেল চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়েই টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে দুহাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমি। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথা রাস্তায় মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাত রাস্তাটায় নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরই আমার গ্রাম। তখন মনে পড়ল মাঠের মাঝখানের সেই ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গাঁয়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখার, আর তাদের থলির ভেতর থেকে খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল ঘটনাগুলোকে একটুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের শুদ্ধির প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ের বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা।
কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় বট অসত্য শ্যাওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া! কোনো একদল অশরীর অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের ঠাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, এবার এই মাঠ পেরোতে পারলে আমি বাঁচি। পেছনের অশরীরটা কোথায় চলেছে? আমার সাথে? তাহলে কি আমার সাথে বাড়ি অবধি যাবে নাকি? কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তায় দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধহয়। তারপরেই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। অসহ্য অশরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অসহ্য ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না। তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছনায় শরীরটাকে টান টান করে মিলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্রও নেই। শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেইখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দিয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরিয়ে সমানে হেসে চলেছে। তো এই হলো গল্পটা। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।